দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান চাল সংগ্রহ করতে চায় সরকার, সংগ্রহ অভিযান ব্যর্থ হবার শঙ্কা। কোভিডের কারণে ডিমের চাহিদা বাড়লেও কমে গেছে ব্রয়লার মুরগির চাহিদা, পোলট্রি খাতে ব্যবসা কমেছে 20%। দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও 4G ও 3Gর আওতায় আছে মাত্র 40%। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সরকারি বেঁধে দেওয়া দামে চাল বিক্রি করলে কেজি প্রতি 1 টাকারও বেশি লোকসান হবে কৃষকের। আর চালকল মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত 3 টাকা বেশি খরচ পড়বে প্রতি কেজি চাল উৎপাদনে। তাই সরকারের কাছে ধান চাল বিক্রি করতে আগ্রহী নয় তারা। এমন পরিস্থিতিতে বোরোর মতো এবার আমন মৌসুমেও ধান চাল সংগ্রহ কর্মসূচি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জয়পুরহাট এবং দিনাজপুর প্রতিনিধি সহায়তায় রিপোর্ট করেছেন শাহাদাত হোসাইন। সরকারের ধান চাল সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম বোরো। এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হওয়া সেই সংগ্রহ অভিযান শেষ হয়েছে সেপ্টেম্বরের 15 তারিখে। এবারের মৌসুমে 8 লাখ টন ধান কেনার লক্ষ্য ছিল সরকারের, তবে সংগ্রহ করা গেছে মাত্র 2,20,000 টন। পূরণ হয়নি চাল সংগ্রহের লক্ষ্য। উৎপাদন খরচ বেশি হওয়ায় সরকারের সাথে চুক্তি করেও চাল বিক্রি করেনি অর্ধেক মিল মালিক। আমরা তখনও এরকম কথা বলেছিলাম যে ধানের দাম 26 টাকা হলে চালের দাম 42 বা 43 টাকা হয় যদি কালার শটার করে চাল দেওয়া হয়। খাদ্য মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে বাজারটা একটা আয়ত্তের মধ্যে আসবে, আপনারা চুক্তি করেন, আপনারা চাল দিতে পারবেন। আমরা তাদের কথাই তখন চুক্তি করেছি এবং মূলত দেখা গেল যে বাজার কমলো না, বাজার ধীরে ধীরে বাড়তেই থাকলো। এমন সময়ে শেষে দেখা গেল যে মোটা চাল আর বাজারে পাওয়া যায় না। বড় লক্ষ্য পূরণ না হলেও এবার ফসল সংগ্রহে নতুন লক্ষ্য ঠিক করেছে খাদ্য মন্ত্রণালয়। 26 টাকা কেজি দরে 2 লাখ টন আমন ধান সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে চায় সরকার। তবে কৃষি মন্ত্রণালয়ের হিসেবে এবছর প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে 27 টাকা 29 পয়সা। তাই সরকারের বেঁধে দেয়া দামে ধান বিক্রি করতে রাজি নয় কৃষকরা। গত কয়েক বছরের তুলনায় এবছর ধানের দাম বেশি একটু, এতে আমরা কৃষক লাভবান। আর 26 টাকা দাম সরকারক ধান দেওয়া যাবে না এখন, কারণ শুকনা ধান আমরা এখানে খোলা বাজারে 26 টাকা বিক্রি করতেছি। ফলন মোটামুটি ভালোই হচ্ছে, ধানের বাজারও 1040 টাকা 50 টাকা করে পাচ্ছি। কৃষকের এটা মোটামুটি লাভজনক হচ্ছে। আমার বাইরের মার্কেটে বেশি, সেই সময় তো এই জন্য তো আমরা দিতে পারতেছি না। ধানের দাম একটু সরকার বেশি করে দেখ, তাদেরকে আমরা দিয়ে দেবো ধান। খাদ্যের মজুদ বাড়াতে আমন মৌসুমে 6 লাখ টন চালও কিনতে চায় সরকার। তবে এর জন্য দাম নির্ধারণ করা হয়েছে 37 টাকা প্রতি কেজি। মিল মালিকরা বলছেন, ধানের দাম বেশি হওয়ায় প্রতি কেজি চালের উৎপাদন ব্যয় গিয়ে দাঁড়াবে 40 টাকারও বেশি। 26 টাকা যদি ধানের দাম হয় তাহলে চালের দাম, সরকারের ক্রাশিং রেট, রেশিও এবং সরকারি রেট সবগুলি একত্রিত করে এটি 42 টাকা 62 পয়সা আসে। তা আমরা সেই অনুসারেই ইলাবোরেশন প্রথমে দিয়েছিলাম, তারপরেও সরকার ধানের দাম 36 এবং চালের দাম 37 নির্ধারণ করেছে। আমরা ইরিতে লস দিয়ে চাল দিয়েছি, কিন্তু আমনে আমরা লস দিয়ে চাল দিতে পারবো না। আর যেহেতু লস হচ্ছে বা হবে, আমরা তাহলে চুক্তিও করতে পারবো না। কৃষকরা বলছেন, এবছর বন্যার কারণে আমনের ফসল কম হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারকে চাল আমদানির পরামর্শ দিয়েছেন চালকল মালিকরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার ধাক্কা কিছুটা কাটিয়ে উঠেছে দেশের পোলট্রি শিল্প, তবে স্বাভাবিক সময়ের তুলনায় এখনও 20 থেকে 30% ব্যবসা কম হচ্ছে এই খাতের ব্যবসায়ীদের। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বলছে, দেশে মাংসের বাজার 30% সংকুচিত হয়েছে, তবে বিক্রি বেড়েছে ডিমের। ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকি এবং সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবের সহযোগিতায় ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে 3 বছর আগে নিজের পোলট্রি খামার গড়ে তোলেন ঝিনাইদহের দড়িগোবিন্দপুর গ্রামের সোহাগ রানা। তার খামারে প্রতি ব্যাচে অন্তত 9,000 মুরগি পালন হতো, যার সবই সরবরাহ করা হতো খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের। কিন্তু করোনার কারণে মার্চের পর ব্রয়লারের বিক্রি একেবারে বন্ধ ছিল। পরে সবকিছু স্বাভাবিক হওয়ার সাথে সাথে বেচা বিক্রি চালু হলেও তা আগের চেয়ে কমে গেছে। তাই খামারে মুরগির পরিমাণ কমিয়ে এনেছেন তিনি। করোনার আগে প্রতি মাসে 8 থেকে 9,000 মুরগি সেল দিতাম, এখন সে তুলনায় মনে করেন অর্ধেকে নেমে এসেছে। আগে আমাদের এই জায়গা যেভাবে লোকজন মুরগি কেনার জন্য আসতো বাইরের পার্টিরা, এখন সেভাবে আসে না। সোনালী ও লেয়ার মিলিয়ে প্রায় 15,000 মুরগির শেড ছিল আশুলিয়ার আলমগীর হোসেনের। এর মধ্যে 8 থেকে 10,000 ছিল লেয়ার বা ডিম উৎপাদনকারী মুরগি।
করোনা প্রাদুর্ভাবের পর বাজারজাতকরণ ব্যবস্থায় স্থবির হয়ে পড়ায় ডিম নিয়ে বিপাকে পড়েন এই খামারি। তাই সক্ষমতার তুলনায় বর্তমানে ডিমের উৎপাদন কমিয়ে এনেছেন তিনি। 8-10 হাজার মুরগি শেড ছিল। এই করোনা উত্তর আমাদের ব্যবসায়িকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মার্কেটে ঠিকমতো ডিম বিক্রিও করতে পারিনি, ডিমের চাহিদাও কমে গেছে। তারপরে আবার বন্যার কারণেও আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফার্মের পানি টানি উঠছে। সে কারণে মুরগির পরিমাণ এখন আগের থেকে অনেক কমায় ফেলছি। এখন 4000 মুরগি আছে। একই অবস্থা অন্যান্য খামারিদেরও। করোনার পর থেকে খামারের অবস্থা খুব খারাপ, আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত। মুরগির দাম পাচ্ছি না, ফিটের দাম দফায় দফায় বেড়ে যাচ্ছে। আমরা করোনার পর থেকে কোনোভাবেই রিকভার দিয়ে দাঁড়াতে পারছি না। ছোট বড় মিলিয়ে প্রায় 70,000 পোল্ট্রি খামার রয়েছে দেশে। করোনায় ব্যবসা সংকুচিত হয়ে যাওয়ায় এদের একটি বড় অংশই মাংস ও ডিমের উৎপাদন কমিয়ে দিয়েছে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বলছে, স্বাভাবিক সময়ের তুলনায় 20 থেকে 30 ভাগ ব্যবসা কম হচ্ছে পোল্ট্রি খাতে। ডিমের ব্যাপারটা একটু ডিফারেন্ট চিত্র ঘটছে এখন। এই ফার্মিং যারা করে তাদেরকে একটা সাইকেল যদি নষ্ট হয়, তার আবার 1-1.5 বছর লাগে আবার জায়গায় ফিরে আসতে। তখন অনেকে ফার্মিং বন্ধ করে দেয়, যার ফলে সাপ্লাইটা একটু কম, 10-15% কম, কিন্তু ডিমান্ড বেড়ে গেছে 25%। মাংসের বাজারটা আমি বলবো যে প্রায় 30% লেস ডিমান্ড এখন। নর্মালের থেকে ডিমান্ডটা 30% কমেছে। করোনার প্রভাবে পোল্ট্রি খাদ্যের দাম বেড়ে গেছে দেশে এবং আন্তর্জাতিক বাজারে, যা খামারিদের মুরগি পালনের ব্যয় বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় পোল্ট্রি খাদ্যের যোগান ও দাম স্বাভাবিক রাখতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন খামারিরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এক দশকে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 3,30,00,000, যার মাধ্যমে অনলাইন সেবার আওতায় এসেছে আরও 20 ভাগ মানুষ। সম্প্রতি জিএসএম-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দিন দিন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসেবে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 11,11,00,000-এ। অর্থাৎ বর্তমানে মোট জনগোষ্ঠীর প্রায় 65 ভাগ এসেছে ইন্টারনেট সেবার আওতায়। এই ইন্টারনেট ব্যবহারকারীদের একটা বড় অংশই যুক্ত হয়েছে গেল এক দশকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল সোসাইটির উপর করা জিএসএম-এর এক প্রতিবেদন বলছে, 2010 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 3,30,00,000, যা দেশের মোট জনগোষ্ঠীর 20 ভাগ। 11টি দেশের ওপর গবেষণা করে এই প্রতিবেদনটি তৈরি করেছে জিএসএম-এ, যেখানে দেখা গেছে এক দশকে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 36,10,00,000, যা দেশটির মোট জনগোষ্ঠীর 26 ভাগ। আর পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে মোট জনগোষ্ঠীর 22 ভাগ, অর্থাৎ 4,80,00,000। প্রতিবেদন বলছে, করোনার প্রভাবে চলতি বছর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির প্রবণতা ছিল বেশি। এ সময় বাড়িতে বসে কাজ করা, সেই সাথে অনলাইন শিক্ষা কার্যক্রম 4 মাসের মধ্যে ডিজিটালাইজেশনকে নিয়ে এসেছে মূলধারায়। বর্তমানে অনলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 3,800 ক্লাস পরিচালিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে 2,20,000-এর বেশি শিক্ষার্থী। তবে ইন্টারনেট ব্যবহার বাড়লেও পিছিয়ে আছে 4G সেবায়। প্রতিবেদন বলছে, 2019 সাল শেষে 4G ব্যবহারকারীর সংখ্যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র 10 ভাগ, 3G ব্যবহারকারীর সংখ্যা 30 ভাগ, আর বাকিরা মূলত কথা বলার জন্য ইন্টারনেট ব্যবহার করে। তবে 2025 সাল নাগাদ 4G ব্যবহারকারীর সংখ্যা 46 ভাগে উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে জিএসএম-এ। সে সময় 3G ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে 30 ভাগে, আর বাকি 18 ভাগ হবে 2G ব্যবহারকারী। প্রতিবেদন বলছে, 2025 সালে বাংলাদেশের 5G ব্যবহারকারীর সংখ্যা হবে 6 ভাগ, যেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 5G ব্যবহারকারীর গড় হবে 26 ভাগ। 11টি দেশের মোট 5G ব্যবহারকারীর সংখ্যা পৌঁছাবে 3,10,00,000-এ, যেখানে দক্ষিণ কোরিয়ার 5G ব্যবহারকারী হবে মোট ইন্টারনেট ব্যবহারকারীর 67 ভাগ, অস্ট্রেলিয়ার 54 ভাগ, আর জাপানের 47 ভাগ। আর 5G প্রযুক্তি ব্যবহারকারীর তালিকায় সবচেয়ে পিছিয়ে থাকবে পাকিস্তান, 4 ভাগ ব্যবহারকারী নিয়ে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জমি রেজিস্ট্রেশনের পর 8 দিনের মধ্যে নাম জারি করার বাধ্যবাধকতা রেখে জমির রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরীক্ষামূলকভাবে এরই মধ্যে 17টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে বলে পরে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া সাব রেজিস্ট্রার ও এসি ল্যান্ড অফিসের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। নতুন আইনে ভূমি রেজিস্ট্রির কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় জমি সংক্রান্ত মামলা ও দুর্নীতি কমবে। এখন থেকে সাব রেজিস্ট্রার অফিস আর এসি ল্যান্ডের মধ্যে একটা যোগাযোগ করে দেওয়া হবে, একজন আরেকজনের ডাটা বেজে ঢুকতে পারবে। তো যখন কারোর কাছে জমি রেজিস্ট্রেশনের জন্য যাবে কেউ, তখন সাব রেজিস্ট্রার আগের মতো সাথে সাথে আপনার রেজিস্ট্রি করে দিবে না, উনি অনলাইনে ওই
এসিল্যান্ডের অফিস থেকে ওটা রেকর্ড অফ রাইটসের স্ট্যাটাসটা জানবেন। এসিল্যান্ড 8 দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন ROR করে পর্চা টর্চা সব করে দিবেন। জয়পুরহাটে বীজ আলুর দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে আলু চাষিরা। বিএডিসিতে পর্যাপ্ত বীজ আলু না থাকায় বেশি দামে বিভিন্ন কোম্পানি থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় আছেন আলু চাষিরা। জয়পুরহাট সংবাদদাতার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাধারণত অগ্রহায়ণের মাঝামাঝি বা নভেম্বরের শুরুতে আলুর আবাদ করা হয়। জয়পুরহাটের কৃষকেরাও শুরু করেছেন আলুর আবাদ ও জমি পরিচর্যার কাজ। যেসব কৃষকের নিজস্ব বীজ আলু নেই তারা বিএডিসির কাছ থেকে বীজ আলু ক্রয় করে থাকেন। কিন্তু এবার বীজ সংকটের কারণে কৃষকদের বিভিন্ন কোম্পানির কাছ থেকে বেশি দামে আলু বীজ ক্রয় করতে হচ্ছে। সরকারের যে আলু আবার বেঁধে দিছে বিএডিসির আলুটা সেটা 48 টাকা কেজি, সেই আলুটাও আমরা তো পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর আমরা হয়রানি হচ্ছি, যার কারণে আলু পাচ্ছি না। আমরা বিভিন্ন কোম্পানির আলু নিয়ে বেশি দামে লাগাচ্ছি। একজন কৃষকের আলু চাষে বিঘা প্রতি খরচ হয় 18 থেকে 20,000 টাকা। বেশি দামে বীজ কেনায় এবার উৎপাদন খরচের তুলনায় দাম পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। 55 টাকা কেজি দরে আলু কিনে যদি সে সময় যায় ভালো দরে না বিক্রি করতে পারি তাহলে আমাদেরকে সে সময় অনেক লসের সম্মুখীন হতে হবে। এক মন আলু আমাদের আবাদ করতে মনে করেন কমপক্ষে 450 টাকা মতো খরচ আসে। যদি আমরা 500 করে বেশি তাহলে মনের উপর 50-60 টাকা পর্যন্ত লাভ আসে। তবে বিএডিসির কর্তৃপক্ষ বীজ সংকট নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর কৃষি বিভাগ বলছে কৃষকেরা স্থানীয় পর্যায়ে বীজ সংরক্ষণ করায় বিএডিসির বীজ সংকটের প্রভাব পড়বে না। কৃষক পর্যায়ে 20 থেকে 25,000 মেট্রিক টন আলু বীজ সংরক্ষিত রয়েছে। এছাড়া বিএডিসির কাছে আমরা চাহিদা দিয়েছি 15,745 মেট্রিক টন। আমরা আশা করছি যে এবছরে বীজের কোনো সমস্যা হবে না। এবছর জেলায় 40,500 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,928-এ। লেনদেন হয়েছে 881 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 129টির, কমেছে 139টির, আর অপরিবর্তিত রয়েছে 87টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসইএক্স ইন্ডেক্স 4 পয়েন্ট বেড়ে 4,928 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লুচিপ DS30 ইন্ডেক্স 1 পয়েন্ট বেড়েছে এবং ডিএসই সরিয়া ইন্ডেক্স 4.4 পয়েন্ট বেড়েছে। আজকের টার্নওভার ছিল 881 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 12% বেশি। আজকে ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস, মিউচুয়াল ফান্ড এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.34%, ফার্মা সেক্টর 0.23% এবং ব্যাংক সেক্টর 0.14% বেড়েছে। অন্যদিকে ইন্স্যুরেন্স সেক্টর 1.3%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.7%, এনবিএফআই সেক্টর 0.32% এবং সিমেন্ট সেক্টর 0.4% কমেছে। আজকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং ক্রস ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে বেক্সিমকো লিমিটেড, গ্রামীণ ফোন, বিকন ফার্মা এবং ওরায়ন ফার্মা ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। মার্কিন কোম্পানি ফাইজারের করোনা টিকা 90% কার্যকর হবার দাবি করেছে প্রতিষ্ঠানটি। বায়োএনটেকের সাথে যৌথভাবে আনতে যাওয়া টিকাটি বড় আকারের ট্রায়ালে নিরাপত্তাজনিত সকল শঙ্কা কাটাতে পেরেছে। এমন ফলাফলের পর মার্কিন সরকারের কাছে টিকার জরুরি অনুমোদন চাইবার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে, যাতে মৃত্যু ছাড়িয়েছে 12 লাখের বেশি মানুষ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি 1 কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটির হাসপাতালগুলোতে করোনার দ্বিতীয় ধাক্কায় যখন আবারও বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা, তখন টিকার কার্যকারিতার সুখবর শুনিয়েছে দেশটির ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার। জার্মান কোম্পানি বায়োনটেকের সাথে যৌথভাবে উদ্ভাবিত টিকাটি 40,000-এর বেশি মানুষের উপর চালানো বড় আকারের ট্রায়ালে 90% বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে, যদিও পুরো ফলাফল পেতে অপেক্ষা করতে হবে চলতি মাসের শেষ পর্যন্ত। I understand those that they are skeptical, and they are skeptical because there is so much politicized the science right now. But many people will feel that for the sake of political gains or not gains, vaccines will be submitted or not submitted. And this is the worst situation that the society can be.
কোম্পানিটি বলছে 16 থেকে 85 বছর বয়স্ক 44,000 মানুষের উপর চালানো ট্রায়ালের মধ্যে থাকা কোভিড আক্রান্ত 94 জনের মাত্র 10 ভাগ সত্যিকারের ভ্যাকসিন পেয়েছিলেন। ট্রায়ালের প্রত্যেক ব্যক্তিকে 3 সপ্তাহের ব্যবধানে 2টি করে ডোজ দেয়া হয়েছিল। মার্কিন ওষুধ প্রশাসনের হিসেবে 50 ভাগের বেশি কার্যকারিতা পাওয়া গেলেই অনুমোদন মিলবে। এমন অবস্থায় ফাইজারের চেয়ারম্যান বলছেন, এর মাধ্যমে টিকাটি বড় একটি মাইলফলক পার হলো। এবার দেশটির ওষুধ প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে এর অনুমোদন চাওয়া হবে, যাতে প্রতিষ্ঠানটি দ্রুত উৎপাদনে যেতে পারে। টিকাটি কতদিন কার্যকর থাকবে সেটির ব্যাপারে প্রশ্ন থাকলেও প্রাথমিকভাবে 5 কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা করছে কোম্পানিটি। আর 2021 সালের মধ্যে 130 কোটি ডোজ উৎপাদনে যেতে চায় তারা। এর মধ্যে 10 কোটি ডোজই $200 কোটি কিনে নিয়েছে মার্কিন সরকার। চুক্তি আছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান ও কানাডার সাথেও। নভেম্বরের শেষে টিকা ট্রায়ালের পুরো ফল পাওয়া গেলে টিকা বাজারে আনার দৌড়ে ফাইজার পেছনে ফেলবে অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনকে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইকে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।